ওরা ডেড বডিগুলো ট্রাকে করে নিয়ে গেছে ওপরে প্রায় 400-র মতো ইন্ডিয়ান সোলজারদের। ওরা এক ব্যাটালিয়ন ছিল প্রায় 800-র মতো, 800 থেকে 1000-এর মতো। এরা কি সবাই বিএসএফ নাকি এরা আর্মি ছিল? আর্মি ছিল, বিএসএফ অল্প ছিল। ওদের ব্ল্যাক ক্যাটও মারা গেছে ওইখানে। ব্ল্যাক ক্যাট ছিল, আর ওটা কমান্ডার বাই ফুল কর্নেল। যে বলবে ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব হবে, হি ইজ লিভিং ইন এ ফুলস প্যারাডাইস, বিকজ তাদের নীতি হলো সাম দান ভেদ দণ্ড। এখানে কোনো আপোষ নাই। হিন্দুরা কি ভারতের কি মানে সন্তান যে আমাদেরকে লিজ দিছে, দত্তক দিয়েছে, যে তারা দেশ উদ্ভিদ? না, তারা বাংলাদেশের সন্তান। তারা বাংলাদেশের সন্তান। ওয়াই ইন্ডিয়া শুড বি কনসার্ন? তো ইন্ডিয়া যেহেতু কনসার্ন, আমরাও কিন্তু ইন্ডিয়ার মুসলমানদের জন্য কনসার্ন। তোমরা এসে আমাদের এখানে বলতেছো আমরা মাইনরিটির জন্য উদ্বিগ্ন, আমরাও ভারতে গিয়ে বলবো যে তোমাদের মাইনরিটি যেখানে আছে তাদের রিপ্রেশন জন্য আমরাও উদ্বিগ্ন। ভারত সরাসরি দুদফায় বাংলাদেশের অর্থাৎ আমাদের মাতৃভূমির উপর আক্রমণ চালালেও ব্যাপকভাবে পরাজিত হয়ে অবশেষে তাদের নিহত অনেক সৈনিকের লাশ রেখেই পালিয়েছে। আর সেই সময় এই ভারত বাংলাদেশ সীমান্ত সংঘর্ষের নেতৃত্ব দিয়েছিলেন এক বীর সেনা। দর্শক, বাংলাভিশনের দেশের কথা অনুষ্ঠানের আজকের অতিথি ভারতীয় আতঙ্ক সেই বীর, তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল আলম ফজলুর রহমান। ফজলুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। কেমন আছেন আপনি? ভালো আছি। অনুষ্ঠানের শুরুতে বলেছি ভারতীয় সরাসরি আক্রমণ এবং পরাজয়ের কথা। বিশেষ করে 2001 সালে সিলেটের পদুয়া এবং কুড়িগ্রামের বড়ইবাড়িতে তাদের যে সরাসরি আক্রমণ ছিল, সে আক্রমণ আপনারা কিভাবে মোকাবেলা করেছিলেন? আমরা যতদূর জানি যে তখন আপনার নেতৃত্বেই সে আক্রমণকে মোকাবেলা করা হয়েছিল এবং ব্যাপকভাবে তাদেরকে পরাজিত করা হয়েছিল। তা সেই গল্প, সেই বীরত্বের গল্প আজকে আপনার মুখ থেকে শুনতে চাই। অ্যাকচুয়ালি এটা আপনার শুরু তো হয়েছে আগেই, একটু সময় নিয়ে আমি বলবো। যেমন বর্ডার কিলিং, এরা তো প্রত্যেক দিনেই প্রায় একজন করে মানুষ বর্ডারে মেরে ফেলে, এটা চলছিল। তো আমি যখন বিডিআর এর টেক ওভার করলাম, মানে 2000 সালে, 1999 সালে, 1999 সালে আপনি টেক ওভার করেছিলেন ফেব্রুয়ারি মাসে। তো করার পরে আমি যখন দেখলাম যে প্রোটেস্ট করার পরেও কিছু যে এটা থামছে না, তো তখন আমি আমার যে সেক্টর কমান্ডাররা ছিল, কনফারেন্স তো হয়, তো আমি বলে দিলাম যে যদি বাংলাদেশের একটা বাংলাদেশিকে যদি তারা হত্যা করে বিএসএফ, তাহলে আমি 3টা বিএসএফ এর ডেড বডি চাই, এবং যে ক্যাম্পের বিএসএফ মেরেছে আমাদের বাংলাদেশিকে সেই ক্যাম্পের বিএসএফ এর ডেড বডি হতে হবে। কারণ ওরা তো ইনোসেন্ট, এরা সে অপরাধ করেনি, এবং যতদিন এটা না হবে ততদিন পর্যন্ত কমান্ডিং অফিসার যে ওই এলাকার, সে ক্যাম্পে গিয়ে ঘুমাবে। মানে সরাসরি ক্যাম্পে গিয়ে ঘুমাতে হবে? ক্যাম্পে গিয়ে ঘুমাতে হবে, এবং ওই 3টে ডেড বডি আমাকে দেখাতে হবে যে ইয়েস উই হ্যাভ শট ডাউন 3 বিএসএফ। এটা যখন হলো তখন কিন্তু খুব হিউম্যান ক্রাই শুরু হলো চারিদিকে, এটা কি ব্যাপার, ডিজিবি দিয়ে এই কথা বলছেন। অ্যান্ড ওই সময় শেখ হাসিনা কিন্তু ক্ষমতায়, তারই সরকার। তো তারপর তো যাই হোক কমে আসলো, কমে মানে একেবারেই কমে গেল আর কি। স্যার, ঘোষণার পরপরই কমে আসলো নাকি না এটার বাস্তবায়নও ঘটেছিল? মানে বাস্তবায়ন 2-1টা জায়গায় যখন গোলাগুলি হলো, মারা গেল বিএসএফ টিএসএফ, মারা হয়ে গেল, তখনই কিন্তু এটা থেমে গেল বলা চলে। থেমে গেল। এটা চলছিল এভাবে। তারপর তো আপনার পদুয়া নামে একটা সিলেটের পদুয়া, তো ওটা হলো যে আপনার, আমি একটু বর্ণনা করে দিই এখানে। জি। যে মনে করেন এটা জিরো লাইন, এইখানে পিলারটা আছে, জিরো লাইন এটা, এইখানে পিলারটা আছে। জি। ওইদিকে ইন্ডিয়া, এইদিকে বাংলাদেশ। এর থেকে 150 গজ বাংলাদেশের দিকে, 150 গজ ভারতের দিকে। এই 300 গজ হলো নো ম্যানস ল্যান্ড, মানে কারোর ল্যান্ড এটা না, বাংলাদেশেরও না ভারতেরও না। তো এখানে আমাদের লোক আবাদ করে, জি, ভারতের লোকও আবাদ করে। তো কাঁটাতারের বেড়া দিয়েছে ওরা, কিন্তু ওই 150 গজ ওই দিকে, এই পাশে 150 গজ ভারতের দিকে। জি। তো এখানে তো মানে আপনার অনেক সময় হয় কি যে একটা গরু, আপনার একটা কৃষকের সবচেয়ে বড় সম্পদ হলো তার গরু। যদিও এখন গরুর একটু কমে গেছে, পাওয়ার টিলার এসছে, গরুর আগে তো ওই গরুটাই ছিল তার সবচেয়ে বড় সম্পদ। গাই আছে, গরু দুধ বিক্রি করে। এটা ঘাস খেতে খেতে ওই 300 গজ, তো সে তো আর ওটা বোঝে না যে কোনটা জিরো লাইনের কোনটা কি, গরু তো এত কিছু বোঝার কথাও না। তো এই যখন আমাদের লোক গিয়ে ওই গরুটাকে আনতে যায় ওই 150 গজে, এটা কিন্তু নো ম্যানস ল্যান্ড, 300 গজ, ওদের দিকে 150, আমাদের দিকে, তখনই ওরা গুলি করে। স্যার, তাহলে তো এটা তো একদম অমানবিক, একটা অমানবিক। তারপরে হয়েছে কি
আপনার ওই যে হেলোজেন লাইট লাগাইছে ওই কাঁটাতারের বেড়ার উপরে হেলোজেন লাইটগুলো দিয়েছে আমাদের দিকে। তো আমাদের দিকে দেওয়াতে প্রায় 1 কিলোমিটার ওই ওখান থেকে নিয়ে কাঁটাতারের বেড়া থেকে নিয়ে বাংলাদেশের ভিতরে 1 কিলোমিটার উজ্জ্বল হয়ে থাকে রাত্রে, পোকা এসে ধান টান সব নষ্ট করে ফেলে। এগুলো জিনিস আমরা তাদের কাছে উত্থাপন করলাম যে তোমরা হ্যালোজেন লাইট ঘুরিয়ে দাও, তোমাদের দিকে নাও, যদি আমাদের কোনো লোক তোমাদের দিকে যায় ভালো, তোদের দেখতে পাবো তোমরা, তো তোমার দিকে অন্ধকার রেখেছো, আমাদের দিকে আলোকিত করেছো, এটা তো ঠিক না। তো যাই হোক, এটা নিয়ে তখন কথা হচ্ছিল। তো ওই প্রায় 45 গজ পর পর বা 75 গজ পর পর ওদের একটা করে গেট থাকে, গেট। তো ওই মেরে ওই গেটে খুলে আপনার ডেড বডি নিয়ে চলে যায় ওপারে। মানে ওরা মারছে এবং ডেড বডি নিয়ে আবার ওদের অংশে নিয়ে যায়, ঘোষণা করে দেয় তো গরু চুরি করতে এসেছিল, আমাদেরকে আক্রমণ করেছে, এই সেই অমুক লেথাল ওয়েপন দিয়ে। কিন্তু আসলে এগুলো মিথ্যা, সব মিথ্যা। আমরা যখন বলি লেথাল ওয়েপন আমাদেরকে দেখাও, যেমন গতবারে ডিজি বিএসএফ এসে বললো যে দাও দিয়ে আক্রমণ করতে, আমিও লিখেছিলাম আমার ফেসবুকে যে দাও তো ভাই 1.5 ফিট লম্বা, একটা 1.5 ফিট লম্বা অস্ত্র নিয়ে যদি একটা মানুষের কাছে আক্রমণ করতে যায় তো ওকে তো তার 2 ফিটের মধ্যে আসতে হবে। হ্যাঁ, ইজ ইট পসিবল দ্যাট একটা বাংলাদেশের স্মাগলার একটা দাও নিয়ে 1.5 ফিটের মধ্যে গিয়ে বিএসএফ উপর আক্রমণ করতেছে? এগুলো হলো দে লাই, মিথ্যা কথা বলে। হোল নেশন ইজ এ লায়ার, এদের কোনো ইথিক্স নাই। তো এখন হলো কি, পদুয়াতে হলো এইটা হলো যে পিলার মনে করেন, মানে নোম্যান্স ল্যান্ডের 150 গজ এদিকে, 150 গজ এদিকে, তার ভিতরে ছিল আমাদের বাংলাদেশের ভিতরে নোম্যান্স ল্যান্ডটা আরও অনেক ভিতরে, প্রায় 1.5 কিলোমিটার ভিতরে আমাদের পদুয়াতে ওখানে একটা ক্যাম্প ছিল মুক্তিযুদ্ধের সময়। তো যেহেতু ভারত তো ট্রেনিং দিয়েছে, আমরাও ট্রেনিং দিয়েছি, তো আমাদের ওখানে ক্যাম্প থেকে বাংলাদেশের ভিতরে অপারেশন চালানো হতো। বিডিআর এর ক্যাম্প না, মুক্তিযোদ্ধার ক্যাম্প। তো বিজয়ের পরে তো আমরা ওই ক্যাম্প ছেড়ে চলে আসছি, বাংলাদেশের ভিতরে চলে আসছি আমরা। তখন ওই বিজয় উল্লাসে মানুষ আর ওইটা আর খেয়াল করেনি, ওরা ওটা দখল করে বসে আছে। ওরা বাংলাদেশের লোককে বের করে দিয়ে ওখানে খাসিয়েদের নিয়ে এসে ওটা ডেমোগ্রাফিক চেঞ্জ করে ফেলছে। তার মানে প্রায় আরো 1 কিলোমিটার জায়গা তারা নিজেদের দখলে নিয়ে নিয়েছে। তো এরপরে আমি ডিজি বিডিআর হয়ে যাওয়ার পরে তা আপনার 2001 সালে, আমি তো 99-তে নিলাম ওইটা, তারপর 2001 সাল আসলো। তো ওরা করেছে কি, ওখান থেকে পশ্চিম দিকে প্রায় 1.5 কিলোমিটার, 10.5 কিলোমিটার ওদের একটা ক্যাম্প। ওই জায়গাগুলো পাহাড়ি জায়গা, তো কাছাকাছি ক্যাম্প নাই, দূরে। ওখান থেকে তারা রাস্তা আমাদের উপর দিয়ে তৈরি করে, দেখেন নোম্যান্স ল্যান্ডের উপর দিয়ে তৈরি করে এই ক্যাম্পটাকে কানেক্ট করতেছে। তার মানে এই জায়গাগুলোকে স্থায়ীকরণ করে নেয়, স্থায়ীকরণ করার জন্য। আর ওদের ওখান থেকে তো ডাউকি হয়ে উত্তর দিকে তো কানেকশন আছেই। তো আমরা তখন ওদেরকে বলা শুরু করলাম যে তোমরা এটা বন্ধ করো, কিছুতেই বন্ধ করো না। তো আমি তো ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন নাসিম সাহেব, ক্যাপ্টেন মনসুর আলীর ছেলে। তো আমরা মেসেজ দেওয়া শুরু করলাম, আমরা ফর্মালি মেসেজ দিচ্ছি, সিট্রেপ বলে ওটাকে, সিচুয়েশন রিপোর্ট। তো কিছুতেই বন্ধ হয় না। 4.5 কিলোমিটার তারা রাস্তা অলরেডি করে ফেলেছে, কাঁচা রাস্তা, এরপর তা পার করবে। তো তখন আমি আমার কমান্ডারকে দিয়ে নিয়ে বসলাম যে গভর্নমেন্ট থেকে তো কোনো নির্দেশ আসছে না, কোনো উত্তরও দিচ্ছে না, তা আমি কি করতে পারি, আমার কি পাওয়ারের মধ্যে কি আছে। তো আমরা গিয়ে দেখলাম যে আমাকে সরকার থেকে যে পাওয়ার দেওয়া হয়েছে সেটা হলো বাংলাদেশের স্বাধীন যে কোনো স্থানে আমি 3টা টেম্পোরারি ক্যাম্প তৈরি করতে পারি। তো আমি ওদেরকে বললাম যে ঠিক আছে, 15-16 রাত নির্দিষ্ট করা হলো যে ওই দিন আমরা 200-র মতো ফোর্স মুভ করে দেব। মানে 15-16, মানে এপ্রিলের মাসের 15-16 তারিখে মুভ করে দেব, দিয়ে একটা ক্যাম্প বাংলাদেশের দিকে আর 2টা ক্যাম্প হলো ইন্ডিয়ার দিকে, করে ক্যাম্পটাকে আমরা সারাউন্ড করে। তো ওইটা তো আমি একটা টেম্পোরারি ক্যাম্প। তারপর তো মুভ করে দিয়েছি। মুভ করে দেওয়ার পরে ওরা 6টা ফায়ার করেছে, বিএসএফ 6টা ফায়ার করার পরে, মানে ক্যাম্প প্রতিষ্ঠা হওয়ার পরপরই ওরা ফায়ার করে, হ্যাঁ, মানে শুরু করেছে। আমাদের একটা রাউন্ডও ফায়ার করেনি, করে সারাউন্ড করার পরে তাদেরকে বলা হয়েছে সারেন্ডার। ওরা সারেন্ডার করে গেছে প্রায় 70 জনের মতো। তারপর তো খবর সঙ্গে সঙ্গে চলে গেছে না, একবারে ওদের হেডকোয়ার্টার একবারে দিল্লি সব চারিদিকে, ওখানে সাবরুমে আছে, এই আছে সেই আছে, ওখানে আইজি বিএসএফ আছে ওখানে। তারপর তো পরের দিনে রাত্রে তো আর আসে নেই, পরের দিনে সকালে আমি বললাম যে একটা বাঁশ লাগিয়ে দাও ওই রাস্তার উপরে, এই জন্য যে আমাদের 3 বিঘা করিডোর যে আছে উপরে, তো 3 বিঘা করিডোরে ওরা করে কি, এই যে 3 বিঘা করিডোরটা হলো এই রাস্তাটা বাংলাদেশের ভিতর দিয়ে ইন্ডিয়ার উপর দিয়ে এসে আমাদের 3 বিঘা করিডোর। 3 বিঘা করিডোর এসেছে। আচ্ছা, তো ওই যে মানে
158 গজের মতো আর কি, মানে প্রায় আমাদের আর কি। এই জায়গাটা তারা পারপিচুয়াল লিজ দিয়েছে আমাদেরকে ফর ইটার্নিটি, এবং ওদের রেসিডুয়াল সভরেন্টি আছে। রেসিডুয়াল মানে নামে মাত্র একটা সভরেন্টি তাদের আছে, কিন্তু এই রাস্তার উপর দিয়ে এই রাস্তার উপর দিয়ে আবার শিলিগুড়িতে তাদের রাস্তা কানেক্ট করে। এইখানে আমাদের রাস্তার উপরে ক্রসিং হচ্ছে, তো ওদের লোক 24 আওয়ার যাওয়া আসা করতেছে, আর ওরা এই দিকে একটা গেট বানিয়েছে, ওইখানে একটা গেট বানিয়েছে। তা আমাদের লোক যখন 3 বিয়ে করিডোর থেকে মেইনল্যান্ডে আসতে চায়, তখন গেট বন্ধ থাকে, 1 ঘন্টা দাঁড় করে রাখে তাদেরকে, তারপরে গেট খোলে। আর সন্ধ্যা 7টায় গেট কিন্তু বন্ধ করে দেয়। লোক মরে গেলেও আর বের হওয়ার সুযোগ নাই। আর প্রায় 10টা না 11টা ক্যাম্প দিয়ে ওই জায়গাটা ঘেরাও করা বিএসএফ, মানে একটা ছোট্ট ইউনিয়ন, সেখানে প্রায় 10-12টা ক্যাম্প বিএসএফ ক্যাম্প দিয়ে ঘেরাও করা। তা আমি ওদেরকে বলেছিলাম যে ওয়াই ডু ইউ হ্যাভ সো মেনি ক্যাম্পস অ্যারাউন্ড এ স্মল প্লেস? ওখানে তো ক্রিমিনালরা বাস করে না, আমাদের লোকেই আছে রে ভাই। তো তোমরাই রেসিডুয়াল সভরেন্টি দিয়ে আমাদেরকে পারপিচুয়াল লিজ দিয়েছো, তো তোমরা ওখানে ওই গেট বানিয়েছো কেন? আর ওখানে 10-12টা ক্যাম্প দিয়ে আমাদের ওই জায়গাটাকে ঘেরাও করে রেখেছো বা কেন? দিস ইজ নট এ ফ্রেন্ডলি জেস্টার। এক্সেলেন্সি, মানে কোনো সদুত্তর নেই তাদের কাছে। তারপরে হলো কি, তোমরা এই 1 ঘন্টা করে আমাদের লোককে দাঁড় করে রাখো, তো খুলে রাখো। তোমাদের লোক 24 আওয়ার যাচ্ছে শিলিগুড়িতে আমাদের রাস্তার উপর দিয়ে, 78 গজ তো এটা তো আমাদের রাস্তা, তারপরে গিয়ে যাচ্ছে এরকম তো। তো তারপর তো আমি দিল্লিতে গেলাম। দিল্লিতে যাওয়ার পরে আমি ওদেরকে বললাম যে এরকম তোমরা এটা খুলে দাও, 24 আওয়ার্স খুলে দাও, লোকজন যাওয়া আসা করবে। আর তোমাদের লোক 24 আওয়ার যাওয়া আসা করতেছে, আর আমাদের লোককে তোমরা আটকে রাখতেছো। তো ওইটার জন্য এই বলছিলেন যে একটা বাঁশ লাগাও, ওরা যখন আসবে দেখার জন্য সোলজারদেরকে, ওদের বলতে 1 ঘন্টা দাঁড়াতে হবে এখানে। যদি জিজ্ঞাসা করে ওয়াই, বললো ওই 3 বিঘে করে তোমরা ওদের লোককে 1 ঘন্টা করে দাঁড়ায় রাখো। তো এইটা হলো সেইটার শাস্তি। হ্যাঁ, তো করে ফেলছে একবারে। পরের দিনে সকালে আসছে ওদের আইজি, বলছে যে 1 ঘন্টা আপনাকে দাঁড়ায় থাকতে হবে, তারপরে যাইতে হবে। উই গেভ দ্য অ্যাক্সেস টু সি দি ট্রুপস। এবং ওটা সে সময় বাস্তবায়ন হয়েছে যে আসলে 1 ঘন্টা তারা দাঁড়িয়েছিল ওখানে, দাঁড়িয়েছিল। এখন ও বাস্তবায়ন হয়েছে। আচ্ছা, বাস্তবায়ন হয়েছে। তারপর তো যাই হোক, আমাদের ওই পরের দিনে নেগোসিয়েশন শুরু হলো। আমাদের সেক্টর কমান্ডার ছিল কর্নেল আসিফ, উনি ডাউকিতে গেলেন। ওখানে আপনার মেঘালয়ের যে ডাউকি, ওখানে গিয়ে নেগোসিয়েশন হচ্ছে যে ট্রুপসগুলো কী করে উইথড্র করবে। আমরা তো দখল করে নিয়েছি ওইটা। ট্রুপস উইথড্রয়ের জন্য নেগোসিয়েশন হচ্ছে, কথাবার্তা হচ্ছে, ডকুমেন্ট দেখা হচ্ছে। তো 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখে হঠাৎ সকালবেলা আমি খবর পাচ্ছি 4টার দিকে যে ওখানে আক্রমণ হয়ে গেছে, বড়বাড়ি ক্যাম্পে। সেটা হচ্ছে কুড়িগ্রামের প্রায় 200 কিলোমিটার মতো নর্থ ওয়েস্টে। তো ওই জায়গাটা তারা সিলেক্ট করছে এই জন্য যে খুব ব্যাকওয়ার্ড জায়গা, রাস্তাঘাট নাই, যে আমাদের কানেক্টিং রোড নেই। একটা আছে কাঁচা রাস্তা। এটা কি পদুয়ার প্রতিশোধ হিসেবে ওই এলাকা দখলের চেষ্টা? ওইটাকে বার্গেনিং চিপস হিসেবে যদি ওরা দখল করতে পারে, ওখানে ক্যাম্পটা নিয়ে নিতে পারে, তাহলে এখানে তারা করে বার্গেনিং চিপস হিসেবে বলুন তোমরা সরে যাও, তাহলে আমরাও সরে যাবো। তারপর তো ওখানে যাই হোক, ওই ওদেরকে একটা ছেলে, মিনহাজ নামে একটা ছেলে, সে পানি দিতে যাচ্ছিল 4টার সময় ভোরে ধান খেতে, মানে স্থানীয় লোক। ও দেখছে যে ছায়ার মতো সব আসতেছে, তখন তারপর দেখছে যে বিএসএফ। তো বিএসএফ ওকে ধরে বলছে ক্যাম্প কেদারে দেখাও। তো ও উল্টো দিকে দেখিয়ে দিয়ে চলে এসে ক্যাম্পে খবর দিয়েছে যে এরকম আসছে। তো ওই খবর আমার কাছে আসলো আর কি। তখন আমি ক্যাম্পে, তো আমাদের যোগাযোগ একবার হেডকোয়ার্টার থেকে ক্যাম্প পর্যন্ত আসে, তো পাশেই 3 বা 4 কিলোমিটার দূরে আমাদের আরেকটা ক্যাম্প আছে, ওখানে ওইটা কোম্পানি হেডকোয়ার্টার, ওখানে জেসিও থাকে একজন জুনিয়র অফিসার কমান্ডার। তো ওকে আমি বললাম যে আপনি যে কোনো প্রকারে হোক ওই ক্যাম্পে গিয়ে পৌঁছান, কারণ ওখানে 10 জন সোলজার আছে মাত্র, আর আপনার ফায়ার করবেন না। ও যাই হোক কোনো রকম করে এসে ওখানে পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার পরে এরা আলটিমেটলি ক্যাম্প খুঁজে পেয়েছে সকালের দিকে। ক্যাম্প খুঁজে পেয়ে তো গোলাগুলি শুরু। তো ওদের ধারণা ছিল যে আমাদের লোক ফায়ার ব্যাক করেনি, ওদের ধারণা ছিল যে এই 10 জন পালায় চলে গেছে। তো পালায় চলে গেছে, কিন্তু এরা যে ওখানে আছে এটা কিন্তু চিন্তা করেনি। আর কিছু স্থানীয় লোকজনও আবার যারা ট্রেন ছিল, আর এখন তো প্রত্যেকটা গ্রামে প্রায় 5-7 জন করে রিটায়ার্ড আর্মি সোলজার আছে, মুক্তিযোদ্ধা আছে, এরা সব গিয়ে ওখানে ক্যাম্পে কিন্তু জড়ো হয়ে গেছে। যাওয়ার পরে আমাদের এলএমজি ম্যান একজন ছিল, লাইট মেশিন গান ফায়ার, ও শহীদ হয়ে গেছে। তখন আরেকজন ওর গানটা নিয়েছে। তখন ফায়ারিং স্টার্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে ওদের কিছু লোক ওই সময় বিএসএফ মারা গেছে। আর এই দিকে আমি হেডকোয়ার্টার থেকে 1 ব্যাটালিয়ন মুভ করে দিলাম, তারপরে আপনার ময়মনসিংহ থেকে মুভ করলাম, তারপরে নেত্রকোনার থেকে মুভ করে দিলাম, ওখানে কারণ সাহায্য ছিল। তারপর তো যাই হোক
এরা 10টা সাড়ে 10টার দিকে পৌঁছে গেছে ওখানে। এত তাড়াতাড়ি পৌঁছাবে এটা আমি আশা করিনি। তো ওরা দিনের বেলা পেয়ে গেছে আগে ওই ইন্ডিয়ান সোলজারদের। ওরা এক ব্যাটালিয়ন ছিল প্রায় 800-র মতো, 800 থেকে 1000-এর মতো। এরা কি সবাই বিএসএফ নাকি এরা আর্মি ছিল, আর্মি ছিল বিএসএফ অল্প ছিল। ওদের ব্ল্যাক ক্যাটও মারা গেছে ওইখানে। ব্ল্যাক ক্যাট হ্যাঁ, আর ওটা কমান্ডার বাই ফুল কর্নেল পুরো বুচার হয়ে গেছে, 400 গট কিল। 400? হ্যাঁ, ওদের ওই সহ আপনার কমান্ডার সহ। তার মানে শোচনীয় একটা পরাজয় বলা, শোচনীয় পরাজয়। ডেড বডিগুলো নিয়ে চলে গেছে, বাট 18টা ডেড বডি নিয়ে যেতে পারেনি। তো আমি তখন ডিজি বিএসএফ আমাকে রিং করলো, আমি কথা বললাম যে তোমরা ফায়ার থামাও, তাহলে ডেড বডিগুলো আমরা নিয়ে আসি, কেননা এটা তো এপ্রিল মাস, গরম, ডেড বডিগুলো ডিকম্পোজ হয়ে যাচ্ছে। তাহলে ফায়ারিং হলে তো নাড়ি ভড়ি সব এগুলো বেক্টের হয়ে যায়। তো আমরা ময়মনসিংহ পাঠাবো ওখানে অটোপসি করার জন্য, ওটা করে হলে তারপরে আমরা তোমাদেরকে হ্যান্ড ওভার করে দেবো। তো প্রথমে এসে বললো যে হ্যাঁ সিলেন্সিং উই আর লিফটিং দি ফায়ার। যখন আমাদের লোক মাথা উঁচু করছে, ওখানে শর্ট করে একজন শহীদ হয়ে গেছে। এই ডেড বডি আনতে গিয়ে আমাদের আরো 2জন শাহাদাত বরণ করে, প্রায় 3জন। তারপরে এটা একটা প্রতারণা আশ্রয় তারা নিয়েছিল। তারপর তো আমি তো আই ওয়াজ ভেরি টাফ, আইদার ইউ স্টপ অর উইল কিল অল অফ ইউর মেন। যাই হোক, তারপর তো ফায়ার লিফট হলো, আমাদের ওই ডেড বডিগুলো আমরা নিয়ে আসলাম, রংপুরে পাঠালাম, ওগুলোকে পোস্টমর্টম করে অটোপসি করে পরে ডেড বডিগুলো আমরা দিয়েছি। এবং আমাদের ইন্টেলিজেন্স লোক ওপারে ছিল, ওরা বললো যে ওরা ডেড বডিগুলো ট্র্যাকে করে নিয়ে গেছে ওপারে, প্রায় 400-র মতো। ওগুলোকে তারা কিন্তু ডেড বডিগুলো হ্যান্ড ওভার করেন এই পরিবারের কাছে, করলে তো ওখানে মানে মহা গণ্ডগোল লেগে যেত। ও পুড়ে ওর ছাইগুলো, অ্যাশগুলো হ্যান্ড ওভার করেছিল আর কি। তো এইটারই ফলশ্রুতি হিসেবে তখন বিজেপি গভর্নমেন্ট যে অটল বিহারী বাজপেয়ী ছিল, ওটা ফল করে যায়, কিন্তু কংগ্রেস আসে, আবার কংগ্রেস ফল করে গিয়ে আবার বিজেপি আসে। আমাদের এখানে আমাকে তো আওয়ামী লীগ থেকে পোস্টিং করে বগুড়াতে জিওসি করলো, পরে আওয়ামী লীগের পতন হলো। তারপরে বিএনপি আমাকে বলছে যে আমরা চিফ অফ স্টাফ করবো, তাকে মূল্যায়ন করবো, তাকে প্রমোশন দেবো, এই করবো ওই করবো। আমাকে নিয়ে তো খুব ক্যাম্পেইন করলো, কিন্তু বিএনপি ক্ষমতায় এসে প্রথম যে কাজটা করেছে এটা হলো আমাকে বের করে দিয়েছে আর্মি থেকে, অকালীন বাধ্যতামূলক অবসর দিয়ে। আমার 4.5 বছর চাকরি ছিল। ইন্ডিয়া বলে দিয়েছে যে যতদিন পর্যন্ত জেনারেল ফজলুর রহমানকে বের করা না হচ্ছে, ডিজি লেভেল কনফারেন্স যেটা হয় বর্ডারে, আপনারা দেখেন, ও ভারতের আসে, আমাদের যায়, ওটা হবে না। তো 1 বছর ওটা হয়নি। পরে আমাকে অকালীন বাধ্যতামূলক অবসর দেওয়া হয় 2002 সালের 17 মার্চ। এই যে আমাকে অকালীন বাধ্যতামূলক অবসর দেওয়া হলো, এর ফল আউট কি, আউটকাম কি? আউটকাম হলো বিডিআর বিদ্রোহ। বিডিআর বিদ্রোহ নিয়ে যেহেতু কথায় আসলো, এটা নিয়ে নানা রকমের গসিপ আছে। আপনি যেহেতু বিডিআর এর সাবেক মহাপরিচালক এবং ওই সময়কার খুব কাছাকাছি সময়ের মধ্যে, তা আপনার কাছে আসলে মানে কি মনে হয় যে এটা সরাসরি, আমরা শুনে আসছি যে সরাসরি ভারতের ইন্ধনে অথবা ভারতীয় বাহিনী এখানে অংশ নিয়েছিল, আসলে আপনার কাছে কি মনে হয় বা কি শুনেছেন? আমি একেবারে ক্লিয়ার যে এটাতে ভারতের ইন্ধন ছিল এবং শেখ হাসিনা জড়িত ছিলেন পার্সোনালি। তা না হলে চিফ অফ আর্মি স্টাফ প্রাইম মিনিস্টারের কাছে বসে থাকবে কেন? প্রাইম মিনিস্টারের কাছে বসে থাকার কথা না। কথা হলো সেকশন 31 যে ম্যানুয়াল অফ মিলিটারি ল, সেখানে বলা আছে যে যদি বিদ্রোহ হয় এটা চিফ অফ স্টাফের দায়িত্ব, কাউকে কিছু ইনফর্ম করারও দরকার নেই, উনি ফোর্স পাঠাবেন, বিদ্রোহ দমন হবে। তো বিডিআরে যে বিদ্রোহটা হয়েছিল, আর্মি 8 ঘন্টা লাগতো এটাকে দমন করতে, কিন্তু সেটা উনি করেননি। উল্টা এতগুলো অফিসার নির্মমভাবে 2 দিন ধরে। এবং শেখ হাসিনা বলছে যে আমি দেখছি, আমি করব। তো এটার সঙ্গে শেখ হাসিনা নিজে জড়িত এবং ইন্ডিয়া জড়িত। আমি যদি আরও কিছুদিন আর্মিতে থাকতে পারতাম, তাহলে কিন্তু এই বিদ্রোহটা হয়তো এড়ানো যেত। আমরা একদম শেষের দিকে এসেছি, আপনার কাছে জানতে চাইবো যে আমরা কোন দিকে যাচ্ছি। সব রাজনৈতিক দল এসে একসঙ্গে হয়েছে। দেখেন, ঠিকই ইন্ডিয়ার পররাষ্ট্র সেক্রেটারি বিক্রম মিশ্রি এসে কিন্তু উপস্থিত হয়ে গেছে, বলে আমরা চাই, ভালো রিলেশন চাই, বাংলাদেশের সঙ্গে চাই, বাংলাদেশের ভালো রিলেশন চাই। কিন্তু তারপরেও তো তারা তাদের উস্কানি তারা বলেছে যে আমরা উদ্বিগ্ন। তো ওইটা আমাদেরকেও কিন্তু সেম রাইট দেয় যে আমরাও তোমাদের ওখানকার যে মাইনরিটি রিপ্রেশন হচ্ছে সেটার জন্য আমরাও উদ্বিগ্ন। কাজে এখন চোখে চোখ রেখে কথা বলতে হবে। তোমরা এসে আমাদের এখানে বলতেছো আমরা মাইনরিটির জন্য উদ্বিগ্ন, তা আমরাও ভারতে গিয়ে বলবো যে তোমাদের মাইনরিটি যেখানে আছে তাদের রিপ্রেশন জন্য আমরাও উদ্বিগ্ন। আমরাও বর্ডারে গিয়ে বলবো এহতেজাজি মুজাহিরা করবো যে আমাদেরকে জাগিয়ে দাও, তারা যেমন করছে। সো ডক্টর ইউনূস ইজ ডুইং রাইট থিং, আই স্যালুট হিম, যে উনি ভারতের মুখের উপর দাঁড়িয়ে বলতে পেরেছেন যে তোমাদের ওখানে তো হচ্ছে, তোমরা আমাদের এখানে। আর ভাই, হিন্দুরা কি ভারতের কি মানে সন্তান যে আমাদেরকে লিজ দিছে, দত্তক দিয়েছে, যে তারা দেশ তারা বাংলাদেশের সন্তান, তারা বাংলাদেশের সন্তান? ওয়াই ইন্ডিয়া শুড বি কনসার্ন?
তো ইন্ডিয়া যেহেতু কনসার্ন, আমরাও কিন্তু ইন্ডিয়ার মুসলমানদের জন্য কনসার্ন। দরকার হলে আমরা সেখানে যাব, ইউ উইল প্রোটেক্ট দ্যাম। এই জিনিসগুলো তো ভারতেই করতেছে, আমরা তো করিনি, করতেছে তো ভারতেই। এখন ভারতকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে ইতিমধ্যে। ভারত ইজ ডিফিটেড ফর এভার বাংলাদেশের কাছে। আপনি তো তার নিজেই জ্বলন্ত সাক্ষী এবং আপনি নেতৃত্বদাতা। জি, সম্মুখ সমরে তাদেরকে জি। পরাজিত করেছেন। বাংলাদেশকে নিয়ে এত মাথা ব্যথা এবং বাংলাদেশকে নানাভাবে উস্কাচ্ছে, তা এইটাকে আপনি কিভাবে দেখছেন? যে শোনেন, আসলে আমি বলি আপনাকে, ভারতের বাংলাদেশ সম্বন্ধে মিথ্যাচার করে তারা। এই পুরো জাতি যে এই নেহেরু একটা কয়েকটা বই দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, এর সবগুলো আমি কিন্তু পড়েছি লাইন বাই লাইন। তো ওইটারে হিন্দি অনুবাদ হলো ভারত এক খোঁজ। ভারত এক খোঁজ, ভারত একটি খোঁজ। তো ভারতকে খোঁজ করে আপনি কি পাবেন জানেন? অ্যাট দ্য বটম অফ দ্যাট কনস্পিরেসি, ষড়যন্ত্র তত্ত্ব। এই ষড়যন্ত্র তত্ত্ব ছাড়া ওদের কাছে কিছু নাই। আমি বলি ভারত কেন আসলো, সেজন্য আমি বলেছি এটা। ভারতের পলিটিক্যাল এরা কিন্তু চাণক্য নীতি নিয়ে চলে। যাদের সঙ্গে সীমান্ত রয়েছে, ভূমি সীমান্ত, ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের নাম আছে, অন্য দেশের কথা বাদ দিলাম, এই সাবকন্টিনেন্টে সবার আছে, কিন্তু বাংলাদেশ ইজ দ্য এক্সেপশন। এই সাবকন্টিনেন্টের প্রত্যেকটা দেশের সীমান্ত রয়েছে ভারতের সঙ্গে, চীনেরও আছে, কিন্তু চীনের সঙ্গে আমাদের সীমান্ত নেই, না, কিন্তু প্রত্যেকটা দেশের আছে। পাকিস্তান, নেপাল, ভুটান, সিকিম, মিয়ানমার, চীন। কিন্তু আমাদের সীমান্ত চীনের সঙ্গে নাই, মিয়ানমারের সঙ্গে আছে, চীনের আছে মিয়ানমারের সঙ্গে। এই জন্য মিয়ানমারের বাফার হলো, বাংলাদেশের বাফার হলো মিয়ানমার, বিটুইন চায়না অ্যান্ড বাংলাদেশ। সো উই আর এ মিডল কিংডম। We are the most powerful country in between two powers. I call it middle kingdom. আমাদের সঙ্গে পেরে ওঠা সম্ভব নয়। We are a middle kingdom. বুঝতে পারছেন? তো এখন প্রশ্ন হলো যে ভারতের এই যে লাফাধাফায় লম্বঝম্ব করলো, এর সব মানে ওই যে বললাম না, ওদের চারটা নীতি হলো পলিটিক্যাল নীতি। মানে যার সঙ্গে ভূমিসীমা রয়েছে চাণক্য নীতি অনুযায়ী সে হলো তার শত্রু। সাম, দান, ভেদ, দণ্ড। এখানকার যারা শাসক থাকবে, সাম মানে সহমত করার চেষ্টা করবে বিভিন্নভাবে, দান দক্ষিণা দেবে। তারপরে সাম, দান, ভেদ। যদি আপনি তাও না মানেন, তখন আপনার মধ্যে আর সরকার আর পাবলিকের মধ্যে ভেদ সৃষ্টি করে দেবে। তারপরে দণ্ড দিবে, আপনাকে আক্রমণ করে ক্ষতি করবে। এখন প্রশ্ন হলো এখানে আপোষ কই? আসলে আপোষ কই? এখানে আপোষ তো নাই। এই জন্য ভারতের সঙ্গে সম্পর্কে কোনো আপোষ নাই। তাহলে এখন যে বলবে ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব হবে, হি ইজ লিভিং ইন এ ফুলস প্যারাডাইস। হি ইজ লিভিং ইন এ ফুলস প্যারাডাইস। আপনি ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে পারেন না, বিকজ তাদের নীতি হলো সাম, দান, ভেদ, দণ্ড। এখানে কোনো আপোষ নাই। আচ্ছা, ওইটা যদি ফেল করে যায়, তাহলে ওদের মিলিটারি পলিটিকও 6টা আছে নীতি: সন্ধি, বিগ্রহ, যান, আসন, দ্বৈধিভাব, সংশ্রয়। যদি আপনি পাওয়ারফুল হন, কথা না শোনেন, চোখে চোখ রেখে কথা বলছেন, সন্ধি করবে আপনার সঙ্গে। এই দেখেন ইন্ডিয়ার ফরেন সেক্রেটারি এখানে আসছে সন্ধি করার জন্য। বুঝতে পারছেন? বিগ্রহ, ছোট ছোট সার্জিক্যাল স্ট্রাইক করবে। ও যান, কতগুলা ছোট বড় অভিযান করতে পারে, এই সীমান্তের লোক মারতেছে, এই ধরনের কিছু। আসন বা এই বড় বড় টাওয়ার তৈরি করে সীমান্তে আপনাকে অবজার্ভ করতেছে। তাহলে সন্ধি, বিগ্রহ, যান, আসন, দ্বৈধিভাব, মুখে বলবে এক, করবে আরেক। এখন যেটা হচ্ছে সংশ্রয়। সংশ্রয়টা হলো যদি আপনার সঙ্গে কিছুতেই না পারে, তখন আমেরিকার কলেজা চলবে। বলছেন আপনি? তার মানে এখন শুধু এটাই বাকি আছে তাদের, এটি বাকি আছে। চায়নার সঙ্গে পারে না, ওই রাশিয়ার সঙ্গে চলে গেছে ওখানে। হ্যাঁ, তো কাজেই এই যে সন্ধি করতে আসছে আমাদের এখানে, তার মানে এভরিথিং ইজ গন। মানে ভারতের ম্যাঙ্গো গানিবেগ দুটোই গেছে বাংলাদেশের ব্যাপারে। না, উই হ্যাভ ডিফিটেড দেম উইদাউট ওয়ার। এই মাথা তুলে আর তাকাতে পারবো না। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ওয়ার ফুটিং নিয়ে তার সঙ্গে থাকতে হবে। আজকে এতক্ষণ আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সেই সাথে আগামী পর্বে দেখা হবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় দিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।